সৌদি আরব এবং কুয়েত থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে ফেলা হচ্ছে। ইরানের সবচেয়ে বড় সাফল্য এখানে একটি। পাশাপাশি আইআরজিসির পক্ষের যে গণমাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির পক্ষ থেকে একটি সংবাদ এসছে, ইরান নিউক্লিয়ার তৈরির দিকে হাঁটছে। আবারও ট্রাম্প নেতানিয়াহুর মাথায় বাজ পড়ল। পাশাপাশি ইরান এবার ট্রাম্পকে বলল, তুমি সরে দাঁড়াও, আমরা দখলদারকে শেষ করে দেই। কোন পরিস্থিতিতে ইরান ট্রাম্পকে সরে দাঁড়াতে বলল? ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, দুই দেশের মধ্যে মঙ্গলবার আবার আলোচনা শুরু হতে যাচ্ছে এবং দুই দেশ হামলা পাল্টা হামলা বন্ধে রাজি হয়েছে। চলুন আপনাদেরকে এই খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। সিঙ্গাপুরের একটি কার্গো জাহাজে ড্রোন অ্যাটাককে ঘিরে আমেরিকা এবং ইরানের মধ্যে লড়াই হলো গত ২-৩ দিন ধরে। ইরানের ৫টি মিলিটারি সাইটে বা কি বলবো মিলিটারি পজিশনে অ্যাটাক করেছিল আমেরিকা। যেহেতু ইরানের ৫টি অ্যাটাক হয়েছে, মানে ৫টি অবকাঠামোতে বা ৫টি কেন্দ্রে, ইরান তো ডবল করতে হবে। তাই ৮ থেকে ১০টি মার্কিন সামরিক টার্গেটে অ্যাটাক করেছে ইরান। আর এই অ্যাটাকগুলো হয়েছিল কুয়েত এবং বাহরাইনে। দুটো দেশের মধ্যে ব্যাপক খেলা খেলেছে ইরান, যদিও আমেরিকা হতাহতের কোনো খবর স্বীকার করেনি। পূর্বেও তাই, এখনও তাই। এরপর কাতার এবং পাকিস্তান মধ্যস্থতায় আবার এগিয়ে আসে। সর্বশেষ ইরান এবং আমেরিকা রাজি হয়েছে, তারা আবার আলোচনায় বসবে হরমুজ প্রণালী কেন্দ্রিক, এবং আপাতত দুই দেশ আর কোনো আক্রমণ করছে না, এই বিষয়ে রাজি হয়েছে। আগামী মঙ্গলবার এই দুই দেশ বসবে কাতারে এবং সেখানে আলোচনা করবে। তার মানে আবারও আলোচনা। ওই যে আমি আপনাদের বললাম, জুমাবার রাতে অ্যাকশন শুরু করবে ট্রাম্প, ইরান পাল্টা অ্যাটাক করবে, হলিডে শেষ হয়ে আবার মার্কিন স্টক মার্কেট খুলবে, আবার যুদ্ধ থেমে যাবে, আবার ঠিক একই কায়দায় করবে। এই যুদ্ধটাকে বাণিজ্যিক যুদ্ধ বলতে পারি ট্রাম্পের। মূল বিষয় হলো যে ইরান বলছে আমেরিকাকে, তোমাদের সাথে আমাদের যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিতে বলা আছে হরমুজ ইরানের তত্ত্বাবধানে থাকবে। এটা নিরাপত্তা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের দেখভাল ইরান করবে। তোমরা সেখানে সিগনেচার করেছো, কিন্তু এখন তোমরা কেন হরমুজে এসে আমাদের উপর অ্যাটাক করছো? একটি জাহাজকে আমরা রুট ধরে যেতে বলেছি তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু সে রহস্যজনক কারণে আমাদের রুট নির্ধারিত রুট না মেনে তার নিজের মতো করে চলছে। এটাকে সতর্ক করা হয়েছে এবং এটার উপর যে কেউ ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে। তুমি আগ বাড়িয়ে আমার উপর অ্যাটাক করলে কেন? ইরান আমেরিকার কাছ থেকে জবাব চেয়েছে। তো ইরান বলছে, আবার আমেরিকা বলছে যে আমি তো তোমার যেখানেই অ্যাটাক করেছি, তুমি তো আমার ঘাঁটির ডবল পরিমাণ ক্ষয়ক্ষতি করেছ। ইরান বলছে তুমি যদি আমার উপর এই অন্যায় অ্যাটাক করো, আমি তোমাকে প্রত্যেকবারই জবাব দেব। তুমি জানো যে ইরান তোমাকে ছেড়ে দেবে না, তা তুমি কেন বারবারই ইরানে অ্যাটাক করে এই ভুলটা করছো? অবশেষে দুই দেশ আবার আলোচনায় বসবে এবং শান্তি প্রতিষ্ঠা দুই দেশ আবার কাজ করবে, এই বিষয়ে সম্মতি আসছে। ইরানের বক্তব্য হলো, আমার হরমুজ আমি নিরাপত্তা দিব, তুমি ব্যাটার কে? তুমি এসে এখানে অ্যাটাক করে নতুন করে যুদ্ধ ছড়িয়ে দিয়ে ইরানকে দায়ী করবে, এই সুযোগ তোমাকে আর দেয়া হবে না। পাশাপাশি ইরান বলছে তোমার ওই শান্তি চুক্তির যে কটা ধাপ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ধাপ হলো ইসরায়েল লেবানন ছেড়ে চলে যাবে এবং ইসরায়েল লেবাননে কোনো হামলা করবে না। আছে? ট্রাম্প বলল আছে। তুমি এই কাগজটা যে সিগনেচার করছো, সেখানে তো বলা আছে যে ইসরায়েল লেবানন ছেড়ে চলে যাবে এবং ইসরায়েল আর হামলা করতে পারবে না লেবাননে। তো ইসরায়েল লেবাননে হামলাও করছে এবং লেবাননের অনেক অঞ্চল দখল করে এখনো বসে আছে। তুমি এটা বন্ধ করছো না কেন? ইরান
আমেরিকাকে প্রশ্ন করছে। আবার ইরান এটাও বলছে, তুমি যদি ইসরায়েলকে কথা শোনাতে না পারো, ধরলাম তুমি অপরাগ, তুমি ব্যর্থ, তুমি সরে দাঁড়াও, ওই দেশটির সাথে আমি খেলি, তুমি আমেরিকা সরে দাঁড়াও, ওরা কি করে ওখানে যুদ্ধ করবে বা কতদিন লেবাননে থাকতে পারবে সেই ব্যবস্থা আমি ইরান নিচ্ছি, তুমি আমাকে জায়গা করে দাও, তুমি সরে যাও। তুমি যেহেতু পারছো না তাকে কথা শোনাতে, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে কথা শোনাতে পারছো না, তো প্রতিবেশী ভাই হিসাবে আমি আসি, কিভাবে চটকাইয়া, হ্যাঁ, কিভাবে লাথিয়ে ওকে কথা শুনাইতে হয় আমি দেখাই। অর্থাৎ ইরানের এই প্রস্তাবটি দুর্দান্ত লাগছে যে তুমি সরে যাও আমেরিকা, ইসরায়েলকে কিভাবে কথা শুনাইতে হয় আমি জানি। এর মানে হলো ইসরায়েলকে মাইরা মুইরা তক্তা বানাইয়া ইরানের সাহস এই লেভেলে গেছে যে এখন তারা ওই দেশটাকে আর গোনায় ধরে না, যেহেতু দুইটা দেশ একসাথে আইসা ইরানের সাথে পারে নাই এবং পরাশক্তি আমেরিকাও ব্যর্থ হয়ে চলে গেছে। তার মানে ইরানের কনফিডেন্স লেভেল এখন কোথায় গেছে কল্পনা করেন, যে আমেরিকাকে বলছে তুমি সরে যাও, ওরে আমার সামনে রেখে তুমি চলে যাও, ওরা আমি কথা শোনাবো, কেমনে কথা শুনাইতে হয় আমি জানি। পাশাপাশি দখলদার দেশটির মধ্যে মানে ইসরায়েলে সাবেক সেনাপ্রধান আইজানকর্প তিনি বলছেন নেতানিয়াহুর রাজনীতির অপমৃত্যু হয়ে গেছে। এখন তিনি যতটুকু নিঃশ্বাস নিচ্ছেন ট্রাম্পের কারণে, আসছে নির্বাচনে তিনি বড় পরাজয়ের মুখে পড়বেন। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে 40 বছরের প্রায় বা 4 দশকের নেতানিয়াহু সাম্রাজ্যের পতন ঘটে যাচ্ছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে ইসরায়েলে যে সাধারণ নির্বাচন হতে পারে সে নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় দেখছে ইসরায়েলবাসী এবং দেশটির সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের সাবেক সেনাপ্রধান আইজানকোরের আরেকটি বক্তব্য হল নেতানিয়াহু তার অবৈধ শাসন এবং জেল থেকে বাঁচার জন্য এই যুদ্ধটাকে দীর্ঘ করতে গিয়ে সে আমেরিকাকে বড় বিপদে ফেলে দিয়েছে এবং সে ইসরায়েলকেও ইরানের সামনে বড় রকম বিপদে ফেলেছে, অসহায় করে ফেলেছে। এই মুহূর্তে নেতানিয়াহু কেবল নিজেকে নিয়ে ভাবছে, ইসরায়েলকে নিয়ে ভাবছে না। কে বলছে? সাবেক সেনাপ্রধান। এবং তিনি বলছেন তার এই যুদ্ধ এই দেশটিকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, এখান থেকে ফিরিয়ে আনতে হলে বিকল্প চিন্তা করতে হবে, মানে নেতানিয়াহুর বিকল্প চিন্তা করতে হবে। তার মানে এইটুকু বোঝা গেছে আসছে নির্বাচনে নেতানিয়াহু বড় পরাজয়ের মুখে পড়তে যাচ্ছেন। পাশাপাশি মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পও বড় বিপদে পড়তে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে ট্রাম্প যদি মধ্যবর্তী নির্বাচনে জিতে যান তাহলে ইরানের উপর তার সমস্ত রাগ ক্ষোভ মেটাবেন, অর্থাৎ বড় একটা যুদ্ধে যাবেন। আর যদি হেরে যান তো হেরে গেছেন, নতুন কেউ আসবে, এখানে হয়তো নতুন কিছু ঘটবে। এই পরিস্থিতিতে দুই নেতারই মোটামুটি খেল খতমের দিকে। আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবর। সৌদি আরব এবং কুয়েত থেকে মার্কিন ঘাঁটি সরে যাচ্ছে, এমন কিছু খবর আসছে। বলা হচ্ছে আমেরিকা এই দুটো দেশ থেকে তাদের সামরিক বা তাদের যে বেস তৈরি করেছিল দীর্ঘ কয়েক দশক ধরে, এখান থেকে আস্তে আস্তে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এটি চেয়েছিল। ইরান বলছিল গালফ থেকে আমেরিকা চলে না যাওয়া পর্যন্ত আরব দেশগুলো নিরাপদ থাকবে না। এবং ইরান যে অব্যাহত আক্রমণগুলো করেছে, প্রায় 22টি মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান এই সাম্প্রতিক 110-20-30 দিনের মধ্যে। মানে যে যুদ্ধটা হয়ে গেল, এই যুদ্ধে মার্কিন 22-এর অধিক, কারণ গতকালকে আবার 8 থেকে 10টি ঘাঁটিতে অ্যাটাক হয়েছে, তাহলে যোগ করতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই প্রতিদিন তো ঘাঁটি ধ্বংসের কথা বলেন, এত ঘাঁটি কোত্থেকে আসে? আসলে আমেরিকার ঘাঁটিগুলো একটা ছোট চায়ের দোকান না, বিশাল এরিয়া নিয়ে ঘাঁটিগুলো। ইরান অ্যাটাক করছে বিভিন্ন সময় বিভিন্ন স্থাপনাকে টার্গেট করে ঘাঁটির। কখনো রাডার সিস্টেম ধ্বংস করছে, কখনো কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করছে, কখনো সেনাবাহিনী যেই জায়গাগুলো থাকে অফিস সেটাকে ধ্বংস করছে। বিভিন্ন সময় অ্যাটাক করে এই ঘাঁটিগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ধ্বংস করছে। একটা বিশাল ধরেন এরিয়া নিয়ে ঘাঁটিগুলো, এই ঘাঁটিগুলোর তো ছোট একটা চায়ের দোকান না। এই অ্যাটাক করতে করতে ঘাঁটিগুলোর প্রায় অনেক অংশে ধ্বংস করে ফেলেছে।
তো বাকি যেগুলো থাকে সেগুলোতে আমেরিকা কার্যক্রম চালায়, সেখানেও গিয়ে আবার অ্যাটাক করে। এটা হলো ধারাবাহিক অ্যাটাকের ফলে। তো এই মুহূর্তে এসে যে খবরগুলো পাওয়া গেল, আমেরিকা আস্তে, আস্তে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে পারে এমন সিদ্ধান্ত আসতে পারে। কারণ ইরান সাম্প্রতিক সময়ে আমেরিকাকে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমেরিকা আসলে কল্পনা করেনি যে ইরান এত বড় ম্যাসিভ আকারে তাদের ক্ষতি করতে পারে। তো সবকিছু মিলে তারা একটা বড় রকম চাপে পড়ে গেছে এবং সৌদি এবং কুয়েত থেকে আমেরিকা তাদের ঘাঁটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন খবরও ইতিমধ্যে আসতে শুরু করেছে। পাশাপাশি যে আইআরজিসির অন্যতম মুখপাত্র সংশ্লিষ্ট গণমাধ্যম ফার্স্ট নিউজ, তাদের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল যে খবরটি দিয়েছে, সেখানে বলা হয়েছে যে ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তারা ভাবছেন বিশ্বে এই মুহূর্তে ভারসাম্য রক্ষা করতে হলে ইরানকে নিউক্লিয়ার বোমা বানাতেই হবে। আবারও বলছি, আইআরজিসির সংশ্লিষ্ট গণমাধ্যম ফার্স্ট নিউজ তার বরাত দিয়ে যুক্তরাজ্য থেকে ইরান ইন্টারন্যাশনাল এই সংবাদটি প্রকাশ করেছে। তারা বলছে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ মোকাবেলা করতে হলে ইরানকে অবশ্যই নিউক্লিয়ার বোমা বানাতে হবে, নতুবা ভারসাম্য রক্ষা হবে না। কারণ বারবারই ওরা ইরানে আক্রমণ করছে এই কারণে যে ইরানের কাছে কোনো নিউক্লিয়ার নেই। তার মানে হলো এই ঘোষণাটি দেওয়ার মাধ্যমে এই বিষয়টি প্রমাণ হচ্ছে যে ইরান নিউক্লিয়ার বোমা বানানোর পথে হাঁটছে। অর্থাৎ এই বক্তব্যটি দিয়ে ইরান বিশ্বকে একটু নাড়িয়ে দেখলো, টেস্ট করে দেখলো যে কোন প্রতিক্রিয়া কোত্থেকে আসে। আইআরজিসির সংশ্লিষ্ট গণমাধ্যমের বক্তব্য মানে নিঃসন্দেহের ভেতরে ডিপনেস আছে, কোনো গভীরতা আছে। ইরান যখন বুঝতে পারছে যে ইরানের কাছে নিউক্লিয়ার বোমা খুব জরুরি, তাহলে তারা কি সেটা বানাবে না? বা তারা কি এখনো বানায়নি? কেন ইরান রাফায়েল গ্রোসিকে ইরানে ঢুকতে দিচ্ছে না? এই প্রশ্নটা আমেরিকা এবং ইসরায়েলের। আইএই এর মানে যিনি প্রধান, এই যে অ্যাটমি এনার্জি কাউন্সিল নাকি বলে অ্যাসোসিয়েশন, তার যে প্রধান ইন্টারন্যাশনাল, তাকে ঢুকতে দিচ্ছে না। ইরান বলছে এই ব্যক্তি হলো এই দুটো রাষ্ট্রের চর, আমেরিকা এবং ইসরায়েলের। তিনি তাদের পরমাণু বিজ্ঞানীদের তালিকা ধরে দিয়ে তাদেরকে হত্যা করিয়েছেন। সকল নথি তথ্য ইসরায়েল আমেরিকাকে দিয়ে দিয়েছে, মোসাদ সিআইকে দিয়ে দিয়েছে। তাকে আমরা ঢুকতে দেব না। আমেরিকার ভয়টা হলো ইরান হয়তোবা বানিয়ে ফেলেছে বা বানানোর পথে, দুটোর একটা হবে। কারণ সাম্প্রতিক সময় ইরানের কোনো নিউক্লিয়ার সাইটগুলোতে আমেরিকার কোনো প্রতিনিধি ঢুকতে পারছে না, ইন্টারন্যাশনাল বা কি বলে জাতিসংঘের কোনো প্রতিনিধি ঢুকতে পারছে না। এই সময়টি ইরান কেন ধীরে ধীরে সময় নিচ্ছে বা সময় ক্ষেপণ করছে, এটাও আমেরিকার প্রশ্ন। আজকে আইআরজিসির বরাতে যেই সংবাদটি আসলো, ইরান তার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায়, শত্রুর বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষায় নিউক্লিয়ার বানানোর জরুরিয়াত নিয়ে যে বক্তব্যটি দিচ্ছে, এটাই হলো নিউক্লিয়ার বানানোর একটি ইঙ্গিত বলে মধ্যপ্রাচ্যের অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। তার মানে ইরান সেই দিকে হাঁটছে, এটা আমরা মোটামুটি বলতে পারি। দর্শক, পাশাপাশি শেষ যে খবরটি আসছে যে ট্রাম্প এবং নেতানিয়াহু বলছে যদি ইরান কোনোভাবে আবার নিউক্লিয়ার বোমা বানানোর চিন্তা করে বা বানায়, তাহলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। এটা ট্রাম্পের পক্ষ থেকে আবার ঘোষণা আসছে। ট্রাম্প এরকম ঘোষণা প্রতিদিনই দিচ্ছেন, আমরা প্রতিদিনই শুনছি। পরে দেখি যে নিচের ধুতি, মানে ট্রাম্পের নিচের ধুতি খুলে গেছে, টুনটুনি বেরিয়ে গেছে, এই অবস্থা। অবশেষে নাকে খত দিয়ে, মুসলেকা দিয়ে কোন রকম যুদ্ধ থেকে বেঁচে যাচ্ছেন, আবার নিজে মিস অ্যাডভেঞ্চার চালাচ্ছেন। এভাবেই চলছে রাষ্ট্রটি। ট্রাম্পের মানে সিদ্ধান্ত কি ট্রাম্পের দেশের মানুষও ভালো করে বোঝে না। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। আজকে আরো ব্রেকিং খবর আসলে বিকেলে বা রাতে আবারও হাজির হব আপনাদের সামনে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত প্রত্যেককে আল্লাহ নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।